আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কানাডায় বাংলাদেশীদের সমস্যাগুলো কি, কি? আপনারা সবাই জানেন কানাডা একটা বৃহৎ দেশ, পৃথিবীর ২য় বৃহত্তম দেশ। বাট কানাডার যদি আয়তন অনুযায়ী জনসংখ্যা খুব কম। এখনকার তথ্য অনুযায়ী কানাডার জনসংখ্যা প্রায় ৪.৫ কোটি জনসংখ্যার দেশ। এবং এই জনসংখ্যার একটা বড় অংশই হচ্ছে ইমিগ্রেন্টের দ্বারা নিয়ন্ত্রিত। তাই বাংলাদেশীদের জন্য কানাডা একটা খুবই ফেভারিট ডেস্টিনেশন এবং বাংলাদেশীরা বিভিন্ন কানাডার বিভিন্ন ইমিগ্রেন্ট প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে স্থায়ীভাবে বসবাসের জন্য চেষ্টা করে থাকেন এবং অনেকেই চিন্তা করে থাকেন যে এবং অনেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আছেন যাতে কানাডাতে তারা স্থায়ীভাবে ইমিগ্রেন্টের মাধ্যমে এই কানাডাতে স্থায়ীভাবে বসবাসের একটা সুযোগ লাভ করে। সো আজকের এই পডকাস্টের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে কানাডাতে আমাদের বিভিন্ন পত্র-পত্রিকায় বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমরা কানাডার ম্যাক্রো সাইটগুলো আমরা সবসময় দেখতে পাই। যেমন কানাডার সামাজিক অবস্থা, উন্নত সামাজিক অবস্থা এবং উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থাগুলো। বাট এর মধ্যে কানাডার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেগুলো আমরা মাইক্রো আই দিয়ে আমরা আমাদেরকে সেভাবে বোঝানো হয় না। সো আজকের এই এই বিষয় আলোচনার যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা হচ্ছে আমরা বোথ ম্যাক্রো এবং মাইক্রো আই দৃষ্টিভঙ্গিতে দেখব যে কানাডায় বাংলাদেশীদের জন্য, স্পেশালি যারা নতুনভাবে কানাডাতে আসতে চাচ্ছেন বা চিন্তা করছেন বা একটা প্রক্রিয়ার মাধ্যমে আছেন, তারা কানাডাতে আসার জন্য কি ধরনের একটা মাইক্রো আয়ের মাধ্যমে তাদের চ্যালেঞ্জগুলো কি, কি হতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করব। এবং সেই বিষয়বস্তুগুলো যদি আপনার যখন চিন্তার প্রসারটা ঘটাবে, তখন আপনি সেই অনুযায়ী আপনি মনস্তাত্ত্বিকভাবে আপনি প্রস্তুত থাকবেন এবং হয়তোবা আপনি সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে পারবেন। যেটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে কানাডাতে অ্যাডপ্ট করা। সো আজকে আমি অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সো আমি ইন ডিটেইলস সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যাব না। আমি ৫ টা চ্যালেঞ্জ নিয়ে কথা বলব। যেটা হচ্ছে মানে বিভিন্ন জিনিস নিয়ে আমি গবেষণা করে যে জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, এই ৫ টা চ্যালেঞ্জগুলো আমাদের বাংলাদেশীদের জন্য কানাডা সেটেলমেন্টের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো দেখা যাক, শুরু করা যাক আমাদের এই চ্যালেঞ্জগুলো কি, কি? তো ১ম যে চ্যালেঞ্জটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কানাডার ওয়েদার প্যাটার্ন। কানাডা হচ্ছে একটা শীতপ্রধান দেশ, বাট এই শীত মানে বাংলাদেশের বা নরমাল ইউরোপে যে শীতগুলো আমরা দেখি সেই ধরনের শীত না। স্পেশালি এই এখানকার বিভিন্ন প্রভিন্স অনুযায়ী তাপমাত্রা -35 থেকে -45 ডিগ্রি চলে যায় সেন্টিগ্রেড। সো এটা আমাদের জন্য একটা বিগেস্ট চ্যালেঞ্জ। আপনি +35 থেকে এসে -35 এর মধ্যে আপনাকে জীবন ধারণ করতে হচ্ছে। সো মনস্তাত্ত্বিকভাবে এবং ফিজিক্যালি কাঠামোর মাধ্যমে আপনাকে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এখানে বাঁচতে হবে। এবং কোনো সময় আবহাওয়ার বিরূপ আচরণ করে। সময় ফ্রিজিং রেইন হয়, কোনো সময় অত্যাধিক স্নো পড়ে। কোনো সময় টেম্পারেচার -40 ডিগ্রি চলে যায়, স্পেশালি শীতের সময়টা। আর এখানে সামারটা খুব ছোট। সো এই যে আবহাওয়ার যে বিরূপ চরণ, এটা আমাদের মনস্তাত্ত্বিক এবং ফিজিক্যাল প্রভাবটা খুব পড়ে। কারণ আমরা যেহেতু এই ধরনের আবহাওয়ায় অভ্যস্ত না। সো এই চ্যালেঞ্জ জন্য আপনাকে মনস্তাত্ত্বিকভাবে এবং ফিজিক্যালি আপনাকে সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো আপনাকে নিজেকে গড়ে আসতে হবে। সো এটা একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ওয়েদার। আর হচ্ছে কানাডার যে আরেকটা বড় চ্যালেঞ্জ হয় স্পেশাল নিউকামারদের জন্য এবং নিউকামার ছাড়াও এখন যে কানাডা যারা এখন দীর্ঘদিন ধরে বসবাস করছে, কানাডার জীবন ধারণটা অনেক ব্যয়বহুল। শুধু বাংলাদেশে আপনি যেই পয়সার মাধ্যমে আপনি যে জীবন ধারণ করতে পারবেন, সেই পয়সা চিন্তা করলে কানাডাতে আপনি মিনিমাম জীবন ধারণ করতে পারবেন।
এর একটা বড় কারণ হচ্ছে কানাডার যেই আবাসন যে সমস্যাটা এবং এখানকার যে রেন্ট যেটা আছে সেটা আপনার ইনকামের 60 থেকে 70% নিয়ে যাবে। সো এখানে নরমাল একটা যদি ধারণা দিই 1000 স্কোয়ার ফিটের একটা বাসা 2 বেডরুম একটা টরন্টোর কথা আমি বলছি বড় সিটিতে যেহেতু মোস্ট অফ দ্য পপুলেশন সেখানেই আসেন এবং অন্যান্য সিটির কথা বলছি এখন। সো ইন জেনারেলি একটা 1000 স্কোয়ার ফিটের বাসা 2 বেডরুম একটা কিচেন এবং একটা টয়লেট যে বাসাটা সেটার ভাড়া 2500 থেকে 3000 আর কানাডিয়ান ডলার প্রত্যেক মাসে হয়ে থাকে। এছাড়াও এর সাথে রয়েছে আরো ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এগুলো তো রয়েছে। সো এই যে এবং কিছু কিছু প্রপার্টিতে আপনি ইন্স্যুরেন্সও পে করতে হয়। সো আপনার $3500 মতো আপনার প্রত্যেক মাসে শুধু একটা ছোট বাসায় যেটা বাংলাদেশি টাকা 3 থেকে 3.5 লক্ষ টাকা আপনার ব্যয় করতে হচ্ছে একটা বাসা ভাড়ার পারপাসে। সো এই জিনিসটার জন্য এটা আপনার কানাডার একটা জীবন লাইফস্টাইলটা অনেকটা খুবই ব্যয়বহুল লাইফস্টাইল, যার ফলে কানাডাতে এই লাইফস্টাইলটা কোপ আপ করার জন্য আপনাকে যেটা স্পেশাল নতুন অবস্থায় যদি আপনি ভালো জব না পান তাহলে বিভিন্ন জবের মাধ্যমে পার্ট টাইম বলেন বা এবং পার্ট টাইমের সাথে ফুল টাইম বা পার্ট টাইম মিক্সড করে আপনাকে 7 দিনই জবের জন্য এঙ্গেজ থাকতে হবে। এবং কানাডা যেহেতু একটা হাই ট্যাক্স, এটা যেহেতু একটা সোশ্যাল বেস কান্ট্রি, যার ফলে আপনি যে ইনকামের একটা বড় অংশ কেটে নেয় ট্যাক্সের মাধ্যমে। ফর এক্সাম্পল আপনি যদি 20 টাকা ইনকাম করেন আপনার টেক হোম মানি পাবেন হচ্ছে 12 টাকা, 8 টাকা কেটে ফেলবে। সো এই টেক হোম এই মানি দিয়ে আপনার টোটাল যে এক্সপেন্ডিচার সেটা চালানোটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যায় এবং যার ফলে দেখা যাচ্ছে আপনার স্পাউস যারা আসেন হাজব্যান্ড ওয়াইফ তাদের দুজনকেই কাজে ব্যস্ত থাকতে হচ্ছে 7 দিন এবং এটার ফলে যে আপনি যেই একটা ড্রিম নিয়ে আসছেন যে আপনি এখানে কোয়ালিটি লাইফ করবেন, ছেলে মেয়েদের বিশাল ভবিষ্যতের কথা চিন্তা করছেন, কিন্তু এটার যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার ছেলে মেয়েকে যে কোয়ালিটি টাইম দেওয়া, পরিবারকে যে কোয়ালিটি টাইম দেওয়া সেই সময়টা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। সো এই জিনিসগুলো আমাদের চ্যালেঞ্জগুলো আমাদের চিন্তা করা উচিত যে কানাডার আসলে আমি কি ওয়েদার আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো এবং এই জিনিসগুলো স্কিলগুলোকে যদি আগে থেকে ডেভেলপ না করে আসা হয় এবং ভালো করে প্রত্যেকটা সেক্টরগুলোকে যাচাই করে না আসা হয় তাহলে লং টার্ম লাগবে আপনাকে একটা ভালো জবের মধ্যে কানাডাতে নিজেকে প্রতিষ্ঠিত করা। সো এবং কানাডাতে আরেকটা যে সমস্যাটা সেটা হচ্ছে কানাডার যে ওয়ার্ক প্যাটার্নটা বাংলাদেশের মতো না যে 9টা টু 5টা এই ধরনের জব প্যাটার্ন গুলো খুব কম। কানাডায় বিভিন্ন টাইমিং শিডিউলে জবগুলো হয়ে থাকে। 9 to 5 জবগুলো খুব কম হয়ে থাকে কানাডাতে, যার ফলে আপনাকে বিভিন্ন টাইম ফ্রেমে এমপ্লয়ের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে, কখনো খুব সকালে, কখনো রাত্রে, কখনো ইভিনিং এ। সো এই টাইম ফ্রেমের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, যার ফলে সবাইকে একসাথে পাওয়া পরিবারে সবাইকে সময় দেওয়াটা এটা খুব কঠিন হয়ে যায় আনলেস আপনি যদি আপনার ডিজায়ার জবগুলো না পান। এবং আমি আগেই বলেছি এই ডিজায়ার জব পাওয়াটা খুব একটা ইজি না, এটা একটা কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোর ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই জবগুলো পেতে পারবেন যেটা আপনাকে আলটিমেটলি কানাডা কোয়ালিটি লাইফ দিবে, বাট সংখ্যাটা খুব কম। এরপরে আমি যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যেহেতু কানাডাতে আসেন একটা পপুলেশন যেটা হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষিত পপুলেশন এবং যারা বাংলাদেশে অফিস বেসড জব করে অভ্যস্ত, সেই ধরনের মানুষরা যখন পরিবাররা কানাডাতে আসেন তাদের সবচেয়ে বড় কিছু জার্নাল স্কিল ল্যাকিংস থাকে, যেমন হচ্ছে আপনার ওয়ান অফ দ্য ল্যাক হচ্ছে ড্রাইভিং স্কিলটা। কানাডায় যদি আপনার ড্রাইভিং স্কিল না জানা থাকে তাহলে আপনি অবভিয়াসলি খুব পিছিয়ে পড়বেন, কারণ এটা হচ্ছে একটা ড্রাইভিং জানতে হলে আপনাকে প্রায় 1 থেকে 1.5 বছর সময় এখানে দিতে হবে, কারণ এই প্রসেস গুলোটা সেই পরিমাণ, যার ফলে ড্রাইভিং স্কিলটা খুবই ম্যান্ডেটরি কানাডার জন্য। এছাড়া কিছু সফট স্কিল যেমন হচ্ছে টাইপিং স্কিল
এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বিশেষ করে মোস্ট অফ দ্য বাংলাদেশীদের এই ধরনের স্কিলগুলো খুব কম থাকে। যেমন এবং এরা যখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ বা ক্লারিক্যাল বিভিন্ন জব করবেন, তখন এই টাইপিং স্কিলের পরীক্ষা নেওয়া দেওয়া থাকে, যাতে আপনার 35 থেকে 40 ওয়ার্ড পার মিনিট শুদ্ধভাবে টাইপিংটা সেখানে আপনি করতে পারতেছেন। যেহেতু কানাডিয়ান সিস্টেমে আপনাকে নিজের কাজ নিজেই করতে হয়, তো টাইপিং স্কিলের মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ, বিভিন্ন ক্লারিক্যাল জবগুলো এখানে করার জন্য এই টাইপিং স্কিলটা খুব ম্যান্ডেটরি। এবং বিশেষ করে বাংলাদেশিদের বিভিন্ন এই ক্ষেত্রে ল্যাকিংস থাকার ফলে জব মার্কেট থেকে পিছিয়ে যাচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। এছাড়া হাউস ওয়ার্ক এর জন্য আপনাকে সেই মেন্টালি প্রস্তুত থাকতে হবে, আপনি নিজের কাজ নিজেই করতে হবে। কারণ এখানে আপনি কোনো হেল্পিং কোনো লোক পাবেন না, কারণ এখানে হিউম্যান রিসোর্স ভেরি এক্সপেন্সিভ। এটা বাংলাদেশের মতো না, যেখানে আপনি ধরেন যে আমরা যেটা বলি কাজের লোক বা হেল্পিং হ্যান্ডের মাধ্যমে আপনি হায়ার করে আপনি সব কাজ করতে পারতেছেন, ড্রাইভার মেনটেন করতে পারতেছেন। বাট ক্যানাডিয়ান সিস্টেমে আপনাকে নিজে ড্রাইভিং করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য মানসিকভাবে এবং ফিজিক্যালি আপনাকে খুব স্ট্রং থাকতে হবে। এবং এটা যদি না হয় তাহলে কানাডা করা খুব কঠিন হয়ে যাবে। এবং যেহেতু এটা খুব মাল্টিকালচারাল কান্ট্রি, আপনি যখনই পিছিয়ে যাবেন আরেকজন আপনার ভ্যাকুমটা নিয়ে নিবে। সো দিস ইজ দ্য ওয়ে কানাডার লাইফ স্টাইলের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যারা আপনি যদি সেই কাজের মধ্যে বা নিজের কাজ নিজে করার মতো সেই মন মানসিকতা বা দক্ষতা না থাকে। এবং 4 নম্বর যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কানাডার জব মার্কেটের বিস্তৃতি। যেটা আপনি মাইক্রো আই ভিউ দিয়ে দেখেন, কানাডা যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ জব, ক্লারিক্যাল জব, অফিস বেস জব গুলো আছে, সেখানে ওমেন ইনভলভমেন্টটা বেশি দেন ম্যান দেশে। কারণ কানাডার কালচারাল লাইনটা যেটা বলা হয়, ম্যান পপুলেশনরা সাধারণত ফিল্ড বেস কাজ তারা বেশি হায়ার করে থাকে দেন অফিস বেস ওয়ার্ক। সো এখানে যারা বাংলাদেশ থেকে আসছেন, যেহেতু বাংলাদেশের পরিবারের ছেলেরাই হচ্ছে মেনলি ইনকাম সোর্সের একটা বড় অংশ হয়ে থাকে, তো জব মার্কেটের জন্য সেখানে যদি আপনার ফিল্ড বেস জবের সাথে নিজের স্কিল সেট আপ করাটা খুব কঠিন হয়ে যায়। এবং সবাই যারা আসে তারা ম্যাক্সিমামে অফিস বেস এনভায়রনমেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকে। সো কানাডায় অফিস বেস জবের অপরচুনিটিটা ওমেন পপুলেশনের জন্য বেশি দেন ম্যান পপুলেশনের জন্য। সো এই চ্যালেঞ্জটা এবং এই মনস্তাত্ত্বিক যে সমস্যাটা, সেটা আপনাকে চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে। এবং এটাই না যে আপনি জব পাবেন না সেটা না, কিন্তু এই স্কিল গুলোকে আপনার কম অফিস বেসের জন্য ওরা ম্যান পপুলেশনকে হায়ার কম করে থাকে ডেস্ক বেস জবের জন্য, দেন ওমেন পপুলেশনের অপরচুনিটিটা বেশি থাকে। ম্যান বেস জবগুলো এখানে সাধারণত বেশি হয়ে থাকে ফিল্ড বেসের জন্য। সো এই তথ্যগুলো, এই জিনিসগুলো অনেকেই জানে না। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আপনি আপনার স্কিল গুলোকে আপনি কিভাবে সেট আপ করবেন, যেখানে যে কোনো জায়গায় আপনি সেখানে আপনি যেন অ্যাডাপ্ট করে যেতে পারেন কানাডার জব মার্কেটে। এছাড়া কানাডার অন্যতম যে সমস্যাটা, আপনি সব দিক দিয়ে যদিও সাকসেসফুল হয়ে যান, কানাডার অন্যতম প্রবলেমটা হচ্ছে আপনার যদি ছেলে মেয়ের মধ্যে যে আশা নিয়ে আপনি আসছেন, যে যেহেতু আপনি ছেলে মেয়ে দেখতেছেন যে আপনি এখানে থাকবেন এবং ছেলে মেয়েদের ভালো পড়াশোনা হবে, বেটার এনভায়রনমেন্ট, বেটার হেলথ সিস্টেম, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার ছেলে মেয়েকে ঠিকভাবে সময়টা না দিতে পারেন, তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান এবং আপনার পরিবারের যেই জ্ঞানটা, পরিবারের যে আদর্শটা, এটা যদি আপনি তাদের মধ্যে ছোটবেলা থেকেই এই জিনিসটাকে আপনি তাদের মনের মধ্যে গেঁথে না দিতে পারেন, তাহলে এখানে আদর্শ ছেলে মেয়ে হয়ে যাওয়া, যেটা আপনার পরিবারের কথা বুঝে আপনার সাথে চলবে, সেটা হওয়া অনেক কঠিন হয়ে যায়। কারণ এটা হচ্ছে একটা হেটেরোজেনাস পপুলেশন কান্ট্রি,
এখানে যখন যারা স্কুলে যায় তারা হচ্ছে 14 থেকে 15টা বিভিন্ন দেশের ছেলে-মেয়েদের সাথে চলাচল করছে। বিভিন্ন রিলিজনের সাথে তারা অ্যাটাচ হচ্ছে। তো এখানে আপনার যে কালচার নিয়ে আসছেন, সেই কালচারটা তারা যে রিটেইন করে, এটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক চ্যালেঞ্জ নিতে হবে। আদারওয়াইজ আপনার ছেলেমেয়েরা বড় হলে হয়তোবা তারা ভালো এডুকেটেড হতে পারবে। এটার নিঃসন্দেহে ডিপেন্ডস অন মেরিট অফ দ্য স্টুডেন্টস। ক্যারিয়ারে হয়তো অনেক সাকসেসফুল হতে পারবে। কিন্তু তারা যে আপনার আদর্শ এবং রিটেইন করবে সেটা হওয়াটা এখানে খুব কঠিন। কারণ ওরা একটা জাতীয় ধর্মীয় গুণ বা পরিবারের যে কালচার যে জিনিসটা সেটা এখানে পাচ্ছে না। ইটস ভেরি হেটেরোজেনাস কান্ট্রি। সো এই জায়গাটা আমাদের পরিবারতান্ত্রিক হিসাবে খুবই চ্যালেঞ্জ হচ্ছে। এবং অনেক সময় যেটা এখন বাংলাদেশিদের ইমিগ্রেন্টদের যারা ছেলেমেয়েরা বড় হয়েছে তাদের জন্য যেই সমস্যাটা দেখা দিয়েছে, ম্যাক্সিমাম ছেলেদের মেয়েদের ম্যাচ মেকিংটা হচ্ছে ডিফারেন্ট রিলিজিয়ন, আমি আবার রিপিট করছি, ডিফারেন্ট রিলিজিয়ন এবং ডিফারেন্ট কান্ট্রি ছেলে মেয়েদের সাথে, যার ফলে আপনার পরিবারের যে আদর্শটা সেটা আর রিটেন হচ্ছে না সেকেন্ড জেনারেশনের কাছে। এখানেই আপনার পরিবারের এন্ড হয়ে যাচ্ছে। এবং মোস্ট অফ দ্য কেসে যখন এই অমিল ম্যাচ মেকিং হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বাবা মার সাথে একটা ছেলে মেয়েদের দূরত্ব তৈরি হচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। অনেকেই এই জিনিসগুলোকে চিন্তা করে ইমিগ্রেন্ট হয় না। অনেকেই চিন্তা করে যে কানাডা চলে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা কিন্তু না। আপনাকে মাইক্রো আয়ের ভাবে দেখতে হবে, ইনস এন্ড আউট চিন্তা করতে হবে। আপনার এদিকে দেশের কালচারের কথা চিন্তা করতে হবে। আপনাকে সেই পরিমাণ সময় দিতে হবে। তখনই আপনি একটা ফ্রুটফুল সাকসেসফুল হিসাবে আপনার পরিবারের এখানে রিটেন করতে পারবেন। এবং এটা করাটা খুব কষ্টসাধ্য এবং মোস্ট অফ দ্য কেসেসে এই জিনিসগুলো হয়ে ওঠে না। সো এবং যেটা হয় পরবর্তী যেহেতু ছেলেমেয়েরা যখন আইসোলেটেড হয়ে যায় তখন যেটা হয় আপনার ওল্ড এজে আপনি খুব একাকিত্বতা ভুগবেন। এবং এটাই হচ্ছে আমাদের ইমিগ্রেশনের ওয়ান অফ দ্য স্যাডেস্ট পার্ট। সো এই সবকিছু জিনিসগুলো আমি আজকে তুলে ধরলাম। দেয়ার ইজ আ লট অফ কন্ট্রাডিকশন হতে পারে, অনেকে অমত হতে পারে আমার এই তথ্যের সাথে। বাট আমরা বিভিন্ন সামাজিক অ্যানালাইসিস করে আমি যেই আপনাদের একটা মাইক্রো আই ভিউ দিতে চাই কানাডার সমাজ ব্যবস্থার সাথে, যেই চ্যালেঞ্জগুলো, যে চিন্তার প্রসারগুলো আপনি চিন্তা করলে আপনার অনেক ডিসিশন মেকিং গুলো আপনার অনেক ইজি হয়ে যাবে। সো এটাই আজকের যে বক্তব্যটা এখানেই শেষ। হয়তোবা সামনের নতুন কিছু তথ্য সম্মিলিত জিনিস নিয়ে আপনাদের মাঝে আসব। আশা করি আমার এই বক্তব্যটা আপনাদের চিন্তার প্রসার ঘটাবে। আমার এই বক্তব্যটা আপনাদের কাছে ভালো মনে হলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরো 10 জন উপকৃত হয় এবং ভবিষ্যতে আমি নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এখানে শেষ। আল্লাহ।